মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, আমাদের যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্ত, সংগঠনের প্রাক্তন নেতৃত্ব আনারুল্লাহ, ওই এলাকার ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, বন্ধু, কমরেড সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সেলাম জানিয়ে আপনাদের সামনে গুটি কয়েক কথা। যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, লড়াইটা খুব কঠিন, আর এই কঠিন লড়াইকে সাধারণ মানুষের মধ্যে সহজ করে লড়ার জন্য আমরা ডিওয়াই পাই। আমাদের যে শক্তি, সেই শক্তি দিয়ে আমরা একা এই লড়াইটা লড়তে পারবো না। এই লড়াইটা করার জন্য ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, খেতমজুর, মেহনতি মানুষ, ডাক্তার, আইনজীবী, সরকারি কর্মচারী, খেটে খাওয়া মানুষ, আমরা সকলের সাহায্য চাই। কারণ এই লড়াইটা মানুষকে বাঁচানোর লড়াই। আর এই লড়াইটা একটা সময় আমাদেরকে করতে শিখিয়েছে এই দিনাজপুর। যে দিনাজপুরে তেভাগার লড়াই, যে দিনাজপুরে মেলার আন্দোলন, যে দিনাজপুরে কৃষক আন্দোলন, সেই দিনাজপুরের মাটিতে একটা সময় ছিল যখন ঠাকুরগাঁর মেলা, যখন কালীর মেলা, যে মেলায় একটা সময় একদম জলপাইগুড়ি থেকে শুরু করে দিনাজপুর আর রংপুরের মানুষ সেই মেলায় আসতেন। গরু ছাগল বিক্রি হতো, আর কৃষকরা জমিদারদেরকে 3 টাকা, 4 টাকা, 5 টাকা দিয়ে কাগজ লেখাতে হতো। যখন ধানের দাম ছিল 2.5 টাকা, 3 টাকা মন, লড়াই শুরু হয়েছিল। 5000, 6000, লাখো লাখো কৃষক রাস্তায় নেমে গোটা পশ্চিম বাংলার মানুষকে সেদিন রাস্তা দেখিয়েছিল কাকে বলে কৃষক আন্দোলন। আর কালীর মাঠে স্লোগান উঠেছিল যে কালীর মাঠে কালো আইন বাতিল করতে হবে। আমরা শিখেছি দিনাজপুর থেকে যে কিভাবে সিপাহী বিদ্রোহের আগুনকে গোটা ভারতবর্ষের মাটিতে ছড়িয়ে দিতে হয়। আর সেখান থেকে আমরা কি দেখছি, 70 থেকে 71 সালে 5000 সাধারণ মানুষ শক্তিশালী ভাবে যে লড়াই করলো, যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল, যে আগুন গোটা বাংলাকে, গোটা দেশটাকে একটা সময় রাস্তা দেখিয়েছিল। যেখানে আমরা কি দেখলাম, গোটা পশ্চিম বাংলার মাটিতে একদিকে যখন খুন হচ্ছে, একদিকে যেমন ধর্ষণ হচ্ছে। যেখানে দাঁড়িয়ে রঘুনাথপুরে ধর্ষণ হলো, ইসলামপুরের কয়েকদিন আগে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হলো, বিহারের নয়াবস্তিতে ইসলামপুরের কিশোরীর দেহ উদ্ধার হলো। ইসলামপুরের পুলিশকে যখন তার পরিবারের লোক একটা দরখাস্ত দিতে গেল যে আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ দরখাস্ত নিল না। কয়েকদিন পরে বিহারের নয়াবস্তি থেকে নৃশংস কাটা ছেঁড়া ধর্ষণ হবার পরে খুন হবার একটা কিশোরীর দেহকে উদ্ধার করতে হলো এই রাজ্যের মাটিতে, এই ইসলামপুরের মাটিতে। আমরা বলছি প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে প্রতিদিন সাধারণ মানুষের উপরে আক্রমণ বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে মাটি থেকে শিখেছি যে খাদ্য আন্দোলনের শহীদ রাধুনী হেমব্রমের কথা, আমরা স্বাধীনতা আন্দোলনের কথা শুনেছি, বসন্তলালের কথা, আর সেই মাটিতে দাঁড়িয়ে যখন প্রতিদিন ধর্ষণ আর প্রতিদিন খুন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি সাধারণ মানুষের লড়াইকে আরো ঐক্যবদ্ধ করতে হবে, সাধারণ মানুষের লড়াইকে আরো মজবুত করতে হবে। একদিকে কলতান বলার সময় বলল পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে দেখুন দেশের মাটিতে বাজেট, কি বাজেট এলো, যে বাজেটে চাহিদার সমস্যার যে মূল কথা, সেই মূল কথাকে তারা কি বলল, ব্যাপক বেকারত্ব সংকুচিত হচ্ছে, যার ফলে
মজুরির কারণে বৃহত্তম অংশের যে ক্রয় ক্ষমতা, বৃহত্তম অংশের মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে। যে বাজেটে আমরা কি দেখলাম? সাধারণ মানুষের দীর্ঘ নিঃশ্বাস, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। বাজেট কাদের পক্ষে হলো? কর্পোরেটদের পক্ষে বাজেট হলো। বাজেট কার পক্ষে হলো? ধনীদের পক্ষে বাজেট হলো। সাধারণ মানুষের পক্ষে কি বাজেট? গোটা ভারতবর্ষের মাটিতে যখন প্রতিদিন বেকারত্ব বাড়ছে, ভারতবর্ষের মাটিতে যখন প্রতিদিন সাধারণ মানুষ খেতে পারছে না, খাবারের সংকট দেখা দিচ্ছে, ক্ষুধার সংকট দেখা দিচ্ছে, যে ভারতবর্ষের মাটিতে যখন প্রতিদিন কৃষক আত্মহত্যার মিছিল বাড়ছে, দেশের সরকার কৃষক সম্বন্ধে বাজেটে কি বলল? বাজেটে ব্যয় বরাদ্দ কমছে। সাধারণ মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। প্রতিদিন আপনি কি খাবেন? আলু 40 টাকা কেজি আপনাকে কিনতে হচ্ছে, বিক্রি করার সময় কৃষককে 5 টাকা কেজি আলু বিক্রি করতে হচ্ছে, 50 টাকা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে, 40 টাকা 50 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় প্রতিদিন খরচ বাড়ছে, কাজ নেই, চাকরি নেই, এসএসসি পরীক্ষা নেই। দিদিমণি বললেন এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা কি দুর্গা পুজো, কালী পুজো নাকি প্রতি বছর করতে হবে? দিদিমণি পশ্চিমবাংলায় সিঙ্গুরের কারখানা বন্ধ করলেন, নন্দীগ্রামের কারখানা বন্ধ করলেন। দিদিমণি একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারলেন না। আমরা বলছি হ্যাঁ, বাংলায় বামপন্থীদেরকে আবার ফিরিয়ে আনুন, কারখানা হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ছেলেরা কাজ পাবে। কোথায় গেল আমাদের রায়গঞ্জের এমস হসপিটাল? কোথায় গেল উত্তরের শিল্প? চকচকা জুটমিল কোথায় গেল? পশ্চিমবাংলায় কোনো শিল্প তৈরি করতে পারেনি। তাই বামপন্থীদের উপর মানুষের ভরসা বাড়াতে হবে। আর বামপন্থীরা ছাড়া কৃষক ফসলের দাম পাবে না, ছাত্ররা শিক্ষার অধিকার পাবে না। বামপন্থীরা ছাড়া বিদ্যুতের দাম কমবে না। যে বাংলায় একটা সময় কৃষির উপর ভিত্তি করে শিল্প তৈরি করার স্বপ্ন দেখিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, সেই বাংলা আজকে 5 টাকার ইউরিয়াকে আপনাকে 10 টাকায় কিনতে হচ্ছে। 10 টাকা 10-26 কে আজকে 28 টাকা, 30 টাকা, 50 টাকায় কিনতে হচ্ছে। সাড়ে কালো বাজারি কৃষক ফসল বিক্রি করতে পারছে না। কৃষি মান্ডিগুলোতে তৃণমূলের কর্মী আখ্যানে পরিণত হয়েছে, যেখানে কৃষক তার ফসলকে বিক্রি করতে পারছে না। দিনাজপুরের মাটি কৃষক আন্দোলনের মাটি। সেই মাটি থেকে কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে সেই লড়াইকে আরো মজবুত করতে হবে। ছাত্রদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আজকে গ্রাম বাংলার প্রতিটি জায়গায় মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো ঢুকে গিয়েছে। পশ্চিমবাংলায় একটা সময় ছিল মহাজনের সুদের কারবার বন্ধ করে দিয়েছিল পশ্চিমবাংলার বামপন্থী ফ্রন্ট সরকার। 5 টাকা, 10 টাকা, 15 টাকা হারে মানুষ ইন্টারেস্টের টাকা নিত চোদ্দার জমিদারের কাছে। সরকারদার পাট্টাদারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জমি বিলি বন্টন, 1 ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলি জমিকে 3 ফসলি করা, মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, শিল্প স্থাপন করা। গ্রাম বাংলার অর্থনীতির পরিবর্তন হয়েছিল। গ্রাম বাংলার সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের হাতে টাকা এসেছিল, বাজার তৈরি হয়েছিল। যে বাজারে ছোট ছোট কারখানা তৈরি হয়েছিল, শিল্প তৈরি হয়েছিল, মানুষ কাজ পেয়েছিল। মানুষকে আর কোনোদিন মহাজনের বাড়িতে 5 টাকা 10 টাকা ইন্টারেস্টের টাকা নিতে যেতে হতো না। তৃণমূল আসার পরেই পশ্চিমবঙ্গে আবার মহাজনী সুদের কারবার শুরু হলো। দেখবেন গ্রামে গ্রামে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো ঢুকে গিয়েছে। যে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলি মাদেরকে, বোনদেরকে হাতে একটা খাতা নিয়ে বুধবারের দিন, বৃহস্পতিবারের দিন যেতে হচ্ছে। বলছে টাকা দাও। আপনি টাকা দিতে বাধ্য, কারণ কি? আপনি হসপিটালে যাবেন, ওষুধ পাবেন না। আপনার মেয়ের বিয়ে, ছেলে বিয়ে দেবেন, টাকা নেই, টাকার দরকার। জাল সালাইন কাণ্ড দেখলেন, মেদিনীপুরে 3 জন মারা গেল, জলপাইগুড়িতে মারা গেল। তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারছিল না। আমাদের লড়াই আন্দোলনের ফলে ওই মেদিনীপুরের জাল সিনাইনে 3 জন প্রসূতি মা অসুস্থকে আমরা নিয়ে এলাম। 1 জন মারা গিয়েছিল, 1 জন বাচ্চা নবজাত শিশু মারা গেল। চিকিৎসার ব্যবস্থা হলো, অনেক ওষুধকে বাতিল করে দিল।
হসপিটালে যাবেন 2 টাকার টিকিটের চিকিৎসা করতে, আপনি ওষুধ পাবেন না। কি হবে? আপনি টাকা নিতে বাধ্য। দিদিমণি বললেন স্বাস্থ্যসাথীর কার্ড, দিদিমণির স্বাস্থ্যসাথী কার্ডে আপনি যাবেন, আপনার চিকিৎসা হবে না। আপনার বাড়িতে কোনো লোক অসুস্থ হলে আপনি বাধ্য হয়ে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলোর কাছে টাকা নিতে বাধ্য হচ্ছেন। কত সুদ দিচ্ছে? 28%, 30% সুদ। আমার মাদেরকে, বোনেদেরকে যখন শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আমার মায়ের আঁচলে, যখন মাকে চিন্তা করতে হচ্ছে সরষের তেলটা কড়াইয়ে ঢালার সময়, বামপন সরকারের সময় যে 50 টাকা কেজি সরষের তেল ছিল, যার দাম আজকে 200 টাকা লিটার, যে মাকে প্রতিদিন চিন্তা করতে হচ্ছে, আমার স্বামী বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছে, সেটার পড়াশোনা হচ্ছে না, আমার মাকে ফুটে খাতাটা বেঁধে নিয়ে মাইক্রো ফিন্যান্স কোম্পানির কাছে হাতে টাকা চাইছে, টাকা দেন, টাকা দেন, টাকা দেন। আর বামপন সরকার যে স্বয়ংবর গোষ্ঠীগুলো তৈরি করেছিল, তৃণমূলের দুর্নীতির আতুর ঘরে পরিণত করলো। আর আমার মা যখন এই সপ্তাহের কিস্তি দিতে পারছে না, তখন সেই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো বলছে, তুমি তোমার স্বামী, তোমার ছেলের একটা ডেথ সার্টিফিকেট দাও, তাহলে তোমার এই ঋণের টাকাটা মুকুব হবে। আমরা বলছি এই কৃষক আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে আমরা আমার বাপ কাকাদের ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য তৈরি হয়নি। এই বাংলায় তৃণমূলের ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য গোটা বাংলার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ শেষ কথা বলবে, মানুষের উপরে ভরসা রাখতে হবে। তাই প্রতিদিন প্রতিনিয়ত আমাদের লড়াই মানুষকে নিয়ে করতে হবে। মানুষের উপর আস্থা, মানুষের উপর ভরসা আমাদেরকে বাড়াতে হবে। অমৃত বীরেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় একটা কবিতা বলেছিলেন যে একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে তাকাও। মাটি তো আগুনের মতন হবে যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি হবে। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমরা মানুষের হাত ধরতে চাই। আজকের সমাবেশ থেকে এই হোক আমাদের শপথ। সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।